আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম। আজকে বাংলা ক্লাসে তোমাদের চারুপাঠ বইয়ের তৃতীয় গদ্য নিয়ে আমরা হাজির হয়েছি রানা স্টিচিং হোমের পক্ষ থেকে। তৃতীয় গদ্যটি হচ্ছে নীলনদ ও আর পিরামিডের দেশ, সৈয়দ মুস্তফা আলীর লিখিত নীলনদ আর পিরামিডের দেশ। শিক্ষার্থীরা, নীলনদ আর পিরামিডের দেশ এই গল্পটি আমরা একদম শুরু থেকে পড়ব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পিরামিড এবং উট দেখা যাচ্ছে, উটের উপর মানুষ দেখা যাচ্ছে। সো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মরুভূমির মতো। সো আমরা দেখি, এখান থেকে আমরা শুরু করি। সন্ধ্যার দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো। সুয়েজ বন্দর কোন বন্দর? সুয়েজ বন্দর। তাহলে সন্ধ্যার দিকে জাহাজ কোথায় পৌঁছাইলো? সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। ভূমধ্যসাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া। কোথা থেকে মন্দমধুর ঠান্ডা হাওয়া পেরিয়ে আসছে? ভূমধ্য সাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া। কত মাইল? 100 মাইল। সূর্য অস্ত গেলেও মিশর মরুভূমির পিছনে। সূর্য কোথায় অস্ত গেল? মিশরের যে মরুভূমি আছে তার পিছনে সূর্যের অস্ত গেল। ঠিক আছে। সোনালি বালিতে সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয়। কোথায় হানা দেয়? আকাশের বুকে। এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। কত চমৎকার একটা দৃশ্যের কথা আসলে এখানে বোঝানো হয়েছে। তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং সেটা বুঝতে না বুঝতেই সেই রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। অর্থাৎ এত চমৎকার হয় যে একটা রং চেঞ্জ হয়ে ওইটা বুঝতে বুঝতে আরেকটা অন্যরকম রং আকাশে ধরা দেয়। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। পিছনে তাকিয়ে দেখি শহরের বিজলিবাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে। অর্থাৎ ক্রমেই কী হয়ে আসছে? নিভে যাচ্ছে। দেখো, মরুভূমির উপর চন্দ্রলোক। মরুভূমির উপর কি? চন্দ্রলোক মানে চাঁদ। সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। তো এটা আসলে দেখা কিভাবে যাবে? বাংলাদেশে হইলো সবুজে শ্যামলে পরিপূর্ণ, আর সেটা হচ্ছে মরুভূমির আকাশে চন্দ্র কেমন লাগে দেখতে সেটা তো আর আমরা বুঝবো না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয়। চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়, এরকম মনে হয়। ঠিক আছে। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে উঠে। মাঝে মাঝে হঠাৎ কি? মোটরের দুমাথা কি? উঁচুতে উঠে। জল জল দুটি ছোট সবুজ আলো। এগুলো কি? ভূতের চোখ নাকি? শুনেছি ভূতেরই চোখ সবুজ রঙের হয়। আসলে এটা কিন্তু ওইটা না। না, কাছে আসতে দেখি উটের কি বলছে? ক্যারাভান। উটের ক্যারাভান। এদেশের ভাষাতে যাকে বলা হয় কাফেলা, মানে উটের কাফেলা, উট নিয়ে একদল যাচ্ছে। তো উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে, অর্থাৎ ওইগুলো আসলে ভূতের চোখ না। যখন মোটরের হেডলাইটটা উটের চোখের উপর পড়ছে, ঠিক আছে, তো উটের চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। তখন ওইটা আমাদের চোখে সবুজ হয়ে ধরা দিয়েছে যখন ওই মোটরের হেডলাইটটা উটের চোখের উপর পড়েছে। ভয় পেয়ে গিয়েছিলাম, আর কেনই বা পাবো না বলো? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছোটবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়। মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে, উটের জমানো জল খায় প্রাণ বাঁচানোর জন্য। অর্থাৎ এইগুলো আমরা শুনেছি মরুভূমি সম্পর্কে, যে এখানে পানি পাওয়া যায় না, ওই মরুভূমির যারা ব্যক্তিবর্গ থাকে তাদের কাছে তাদের সন্তানের চেয়েও বেশি প্রিয় হচ্ছে উট। সেই উটের গলা কাটে শুধুমাত্র নিজেদের জীবন বাঁচানোর জন্য, নিজেদের জীবন। দেখো, যদি মোটর ভেঙে যায়, ওদের কথা হচ্ছে ওরা তো মোটর গাড়ি দিয়ে যাচ্ছে, যদি মোটর ভেঙে যায়, যদি কাল সন্ধ্যা অবধি এই রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্টত দেখতে পেলাম এই গাড়ি রওনা হওয়ার পূর্বে 500 গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। ঠিক আছে, তখন কি হবে উপায়? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি, অর্থাৎ তখন তো একদম গলা টলা কাট হয়ে যাবে, শুকিয়ে যাবে। তখন কি হবে যদি মোটর গাড়ি নষ্ট হয়ে যায়? জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলাম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফোকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব? দেখো, কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, যখন মোটরের হঠাৎ একটুখানি
জোর ঝাঁকুনি ঘুম ভাঙলো, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো, অর্থাৎ এখন আলো আসছে। এখন তারা কোথায় এসে পড়ছে? আলো যেহেতু আসছে, কায়রো পৌঁছে গিয়েছি। কায়রো পৌঁছে গিয়েছি। কোথায় পৌঁছে গেছে? কায়রো, মিশরের কায়রো শহরে পৌঁছে গিয়েছে। এবার খেয়াল করো, শহরতলিতে ঢুকলুম, মানে শহরে ঢুকে গেছে। খোলা জানলা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতে কতই না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দেরে খদ্দেরে গিজ গিজ করছে। রাত তখন 11টা। আমি বিস্তর বড় বড় শহর দেখেছি। কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। কায়রোর মতো নিশাচর শহর কেন চোখে পড়েনি? কারণ কায়রোতে এই যে এত রাত হইলো, তারপরও মানুষ কি একদম জমজমাট ক্যাফে, তারপর হচ্ছে তোমার মানে বলা যায় রেস্তোরাঁয় মানুষ একদম হুমড়ি খেয়ে পড়ছে। এই জন্য বলছে আমি নিশাচর শহর দেখছি, কিন্তু কায়রোর মতো নিশাচর শহর দেখেনি সে। মানে বড় বড় শহর দেখছে, কিন্তু কায়রোর মতো নিশাচর মানে কি? রাত জেগে থাকে মানুষ, এরকম এত চমৎকার ওয়েতে থাকে। কারণ প্রত্যেকটা শহরই, বিশ্বের বড় বড় শহরগুলোই যখন রাত নেমে আসে, আধার নেমে আসে, তখন কিন্তু নিরিবিলি হয়ে যায়। কিন্তু কায়রোর মতো এত মানে হই হুল্লোড় হয় না সেখানে। কায়রোর রান্নার খুশবাই রাস্তা মম মম করছে। মানে মম মানে একদম মানে বলা যায় যে একদম সুঘ্রাণে ভরে যাচ্ছে, ঠিক আছে। তো মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখনই চারটি খেয়ে যাই। অর্থাৎ এমন ভালো লাগে গ্রানগুলো, মনে হয় যে এই যাত্রা রাখো, এখন একটু নেমে আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। সো অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা। রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকান যেরকম চায়ের দোকানগুলো নোংরা থাকে, সেরকম নোংরা। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলাম। খিদা লাগছে তাই ঢুকছে, কারণ সবাই তখন ক্ষুধায় কাতর। তড়িঘড়ি 3খানি ছোট ছোট টেবিল একজোড় করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করে দিল। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে সালাম জানালো, অর্থাৎ ভদ্রতার খাতিরে, যে স্যার কী নিবেন এরকম আগেই তার কি করলো, মানে জানাইলো। দেখো এবার মিশরের কি বলছে। মিশরের রান্না ভারতীয় রান্নার মামাতো ভাই। মিশরের রান্না ভারতীয় রান্নার কি মামাতো ভাই, মানে ভারতীয় রান্না যেরকম মামাতো বোন, ভারতীয় মামাতো ভাই না, মামাতো বোন। ভারতীয় রান্না যেরকম সেরকম খুব সুন্দর, মানে ভারতীয় রান্নার সাথে একদম মিলে যায়। অবশ্য ভারতীয় মোগলাই রান্নার, আর সেটা স্পেসিফিক্যালি বলতে গেলে ভারতীয় মোগলাই রান্না যেরকম, মিশরীয় রান্না মোগলাইটাও সেরকম হয়। তারপর বলছে বারকোষে হরেক রকম খাবারের নমুনা। তাতে দেখলাম রয়েছে মুরগি, কি বলছে, মসল্লম, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার শিক কাবাব, স্বামী কাবাব, আর গোটা 5-6 অজানা জিনিস। আবার আমার প্রাণ অবশ্য তখন কাঁদছিল 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনা মুগের ডাল, ঠিক আছে, মানে দেশি খাবারের প্রতি আর কি, এগুলো সব দেশি খাবার না। তারপর বলছে পটল ভাজা আর মাছের ঝোলের জন্য, মানে তার আসলে ওইগুলোর প্রতি তখন ওই মুরগির এইটা শিক কাবাব, এইটা স্বামী কাবাব, এইটা আসলে তার তখন টানতেছিল না, তার একটু ভাতের আসলে প্রয়োজন পড়ছিল, যে না আমি ভাত খুব, মানে সে চাচ্ছিল যে না আমি যদি একটু ভাত খেতে পারতাম। অত শত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য, মানে এত কিছুর দরকার নাই ভাই, ঝোল ভাত হইলেই আমার হয়ে যেত, লেখক বুঝাচ্ছেন। কিন্তু ওইসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, কাজেই শোক করে কী লাভ, তার মানে শোক করে আর লাভ নাই। পরে বলছে আহারাদি সমাপ্ত করে, মানে আহার শেষ করে আমরা ফের গাড়িতে উঠলাম। তো ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্স হল, তারপরে কি ক্যাবারে, খদ্দরে তামাম শহরটা আজব করেছে, ঠিক আছে। কত জাত বেজাতের লোক এখানে। ওই দেখো অতি খানদানি নিগ্রো, ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল। ভেড়ার লোম যেরকম দেখছো না, ওই নিগ্রোদের কালো চুলগুলাও এরকম ভেড়ার লোমের মতো কোকড়ানো। ভেড়ার লোম দেখছো একদম কোকড়ানো থাকে, গুটি পাতা থাকে। লাল লাল পুরো দুখানা ঠোঁট, তারপরে লাল পুরো দুখানা কি ঠোঁট, লাল 2টা ঠোঁট, মোটা ঠোঁট, বোচা নাকটাও একদম বোচা, নিগ্রোদের আর কি যেরকম হয় দেখতে, ঝিনুকের মতো দাঁত, আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য, তাই না। আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে, কারণ কালো শরীর তেল ঝরছে মনে হচ্ছে। ওই দেখো সুদানবাসী, সুদানবাসী, তাহলে নিগ্রো। ওই জায়গা তো ভাই মিশরে সকল দেশের মানুষ আছে, সবাই প্রায় 6 ফুট লম্বা। সুদানবাসী কারা 6 ফুট লম্বা? সুদানবাসী। আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয়, দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো। কিসের মতো? আচ্ছা, এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরো নয়, টকটকে লালও নয়। এদের ঠোঁটগুলো আবার কেমন সেটা বুঝে নিও। কায়রোতে বৃষ্টি হয় দৈবাত,
তাও 2-1 ইঞ্চির বেশি নয়, অর্থাৎ খুব ক্ষীণ, অল্প, হঠাৎ করে 2-1 ইঞ্চি হয়। তাই লোকজন সব বসেছে হোটেল কাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশি ভাগ হয় কি খোলামেলাতে, বেশিরভাগ হয় কি খোলামেলাতে। বায়োস্কোপ বেশিরভাগ কোথায় হয়? খোলামেলাতে। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু দেখতে পেলাম না, ভালো করে সব কিছু কী করতে পেলাম না, কিন্তু এবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য। কি দেখো তো? নীল নদ। কি দেখা গেল? চমৎকার দৃশ্য, নীল নদ। চাঁদের আলোতে দেখছি নীল নদের উপর দিয়ে চলছে মাঝারি রঙের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকোনা পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে। অর্থাৎ ওই যে মহাজনী নৌকাগুলা কাত হয়ে চলতেছে, তেকোনা পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে আর কি, এরকম। ভয় হয় আর সামান্য একটুখানি, মানে একদম ডুবা অবস্থায়, ভয় হয় আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটায় এক ঝটকা চৌচির হয়ে যাবে। অর্থাৎ যে পাল দিয়ে তারা যাচ্ছে, মনে হচ্ছে যে আর একটু যদি কি হয়, একটুখানি জোরে হাওয়া বয়, একটুখানি জোরে মনে করো যে কি বসে, মানে বাতাস আসে, তাইলেই মনে হবে যে ওই যে পালটা আছে এটা চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে কী হয়ে যাবে, তলিয়ে যাবে। অর্থাৎ ভয় লাগে যে এই মহাজনী নৌকাগুলো যে কোনো সময় এরকম হইতে পারে। এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়। নীল বলতে বুঝতে পারছো? নীল নদ আর কি, ঠিক আছে? নীল নদ, বিশাল নদ। হ্যাঁ, এই নীল নদের যে জল আছে, পানি আছে, এই পানি দিয়ে কিন্তু এই দেশে চাষ হয়। কি হয়? চাষ হয়। এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। পিরামিড। আসো, চোখের সামনে দাঁড়িয়ে 3টি পিরামিড। কয়টি পিরামিড? এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ কে? কোনগুলা? পিরামিড। যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তৃত জল্পনা কল্পনা করেছে। দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করছে। অর্থাৎ এই পিরামিডটা একটা রহস্য। তো এদের এই গায়ে যে লিপিগুলা লেখা আছে, সেই লিপিগুলা মানুষ নিয়ে বিভিন্ন সময় গবেষণা করছে। কি লেখা আছে, কবে লেখা হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তর মানুষ গবেষণা করছে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলের যে 3টি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে, সেগুলো ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। অর্থাৎ এই পিরামিডগুলা শুধুমাত্র যে শুধু পিরামিড তা না, এগুলোই এই 3টে হচ্ছে ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটা অন্যতম। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিড সম্বন্ধে ধারণা করা যায় না। কত ফুট উঁচু? 500 ফুট। কত ফুট উঁচু পিরামিড? 500 ফুট। এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এটা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজে রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। অর্থাৎ বোঝা যায় না কেন? কারণ কি এটা তো নিচ দিয়ে মনে করো চওড়া, উপরে উঠতে কোনা হয়েছে, ঠিক আছে? সো এই জন্য আসলে বোঝা যায় না এক্স্যাক্টলি কত উঁচু এটা। বোঝা যায় দূরে চলে গেলে। আর বোঝা কখন যায়? যখন তুমি দূরে সরে যাও তখন। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে 3টি পিরামিড সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অর্থাৎ যখন সে কায়রো শহর ছাড়লো, গিজে শহর ছাড়লো, এগুলো ছেড়ে যখন সে আরও দূরে যাচ্ছিল, তখনও কিন্তু এই পিরামিডের কি দেখা যায়? পিরামিডের মাথাগুলো দেখা যায়, উঁচু মাথাগুলো দেখা যায়। পিরামিড দেখছো তোমরা? ছবিতেই আছে, দেখো। তাই বোঝা যায়, দেখো খেয়াল করো, তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। কত লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল? 23 লক্ষ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্রে করলে একখানা ছোটোখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। তার মানে কি বুঝাইছে? কারণ এর 4-5 টুকরো একত্রে করলে একখানা ছোটোখাটো ইঞ্জিনের কি সাইজ, হ্যাঁ, কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেওয়াল বানালে সে দেওয়াল লম্বায় 650 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। তাইলে সবচেয়ে বড় পিরামিড বানাতে কত লক্ষ লোকের কত বছর লেগেছিল? ফারাওরা, বলো কারা?
ফারাওরা মানে ওই যে মিশরের যেই সম্রাট ছিল অতীতে তাদেরকে ফারাও বলতো। তো সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না। অর্থাৎ একদম তারা এটা মনে প্রাণে বিশ্বাস করত যে তারা তো এই জায়গার সম্রাট ছিল, তাদের মৃত্যুর পর যদি তাদের শরীরে একটা আঁচও লাগে তাহলে তারা আর মৃত্যুর পর অনন্তকাল সে জায়গায় সাম্রাজ্য করতে পারবেন না, বাঁচতে পারবেন না, এটা তাদের বিশ্বাস ছিল। তাই তাদের শরীরটা যেন আঘাতপ্রাপ্ত না হয়, তাদের শরীরটা যেন ক্ষত না হয়, তার জন্য তারা কি করত, তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। এই জন্য তার শরীরটাকে মমি বানানো হতো। মমি বলতে একদম মনে করো যে যেন না পচে, ঠিক আছে, এবং না পচে এরকম সুন্দর করে মমি বানিয়ে সেটাকে এমন একটা জায়গায়, এই পিরামিডগুলো মনে করো ওয়ান কাইন্ড অফ কবরখানা, ওই পিরামিডের ভিতরে ঢুকে রাখা হতো যে ওইখানে আসলে কেউ যাওয়ার সাধ্য নাই যে ওইখানের ভিতরে ওই মানে ফারাওয়ের কি আছে, মমি আছে, তো ওইটা খুঁজে বের করে যে টাচ করবে নিয়ে আসবে ওইরকম কোনো অপশন নাই। দেখো, নিদ্রিতের চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনই এসে পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্থের রক্তচ্ছটা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে। রাস্তার দুদিকের দোকানপাট এখনও বন্ধ। দুই একটা কফির দোকানে খুলি করছে। ফুটপাত লোহার, এখন কিন্তু ভোর হয়ে আসতেছে, ঠিক আছে, বুঝতে পারছো, লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে। খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়। হ্যাঁ, তখন মানে তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছু যেন মানে কিছু দেখা হলো। অর্থাৎ সারা রাত একটা জার্নি, ঠিক আছে, লেখকের সারা রাতের এই জার্নি, সে আধো ঘুমে কিছু দেখলো, সব কিছু দেখতে পারলো না। তো এরপরে বলছে সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলো। কি সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল? এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর। মসজিদ যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে কারোই নেই। প্রকৃতি গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই, প্রকৃতির গড়া নীল বলতে প্রকৃতিতে সৃষ্টত নীলনত্ব প্রকৃতি থেকে আসছে। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিড, আর পিরামিড কি মানুষ তৈরি করছে না? মানুষের গড়া পিরামিড পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত। তার মানে এই দুইটার পরে মিশরের পরের বিখ্যাত স্থাপত্যগুলো কি? মসজিদ। এই সৌন্দর্য অতুলনীয়। পৃথিবীর বহু কি বলছে সমাজদার শুধু এই মসজিদগুলোই প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। সো বুঝতেই পারছো ঘটনাটা হচ্ছে মিশরকে নিয়ে। দেখো এখানে শব্দগুলো আছে। নিষ্প্রভ মানে হচ্ছে দীপ্তহীন নিস্তেজ, ভুতুরে মানে হচ্ছে ভূত প্রেম সম্পর্কিত রহস্যময়, ক্যারাভান মানে হচ্ছে কি, ক্যারাভান মানে কি কাফেলা, তারপর বেদুইন মানে আরবের একটি যাযাবর জাতি, তারপর হচ্ছে নিষ্কৃতি মানে নিস্তার রেহাই, ফটকে মানে হচ্ছে ফাঁকতালে, রেস্তোরাঁ মানে হচ্ছে হোটেল। বিশেষ তো শব্দার্থগুলো পড়বা, ঠিক আছে, সবগুলো শব্দার্থ পড়বা। এরপর পাঠের উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের ভ্রমণে আগ্রহী করে তোলে এবং অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানায়। এখন এই যে শুনো, এই গল্পটা পড়ে তোমার মনে হয়েছে না আমি একটু মিশরে যাই বা অন্য কোনো দেশে গিয়ে আমি এরকম একটা সুন্দর ভ্রমণ দিই, তাহলে আমি অনেক কিছু দেখতে পারবো। সেরকম তোমাদের মধ্যে ভ্রমণে আগ্রহী করে তোলার জন্য এই গল্পটা আসলে লেখা হয়েছে। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাচীনকাল থেকে আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ি যে কী বুঝাইছে। প্রাচীনকাল থেকে মিশরের নীলনদকে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটির বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে পঠিত রচনায়। রচনাটি সৈয়দ মুস্তফা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জিত করে সংকলন করা হয়েছে। কোন গ্রন্থ থেকে? জলেডাঙ্গায় গ্রন্থ থেকে, মানে সৈয়দ মুস্তফা আলী জলেডাঙ্গায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই রচনায় এসে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদ প্রাঙ্গণ, এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রোর অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরেই গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের ছাই দিয়ে
তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ এটি। নীলনদ, তাহলে পিরামিড কি সেটা তোমরা এখান থেকে পেয়ে গেলা, যে পাথরের ছাই দিয়ে কি দিয়ে, চাই দিয়ে, পাথরের কি চাই দিয়ে কি মিশরের মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য পাথরের ছাই দিয়ে তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ এগুলো, ঠিক আছে। নীলনদ আর পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে কোনগুলো বলো তো? ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানি সমাজদার আর ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় মিশরে। লেখক পরিচিতিটাও খুব ভালোভাবে পড়বা। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা ও অনন্য গদ্যশৈলীর স্রষ্টা সৈয়দ মুজতবা আলী। তো এটা খুব ভালোভাবে পড়বা। তার জন্ম আসামের করিমগঞ্জে 1904 সালে। রবীন্দ্রনাথের স্নেহা সান্নিধ্যে 5 বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। এছাড়া তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। মূলত রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে শবনম, কি দেশে বিদেশে, তারপর দেখো কি বলছে পঞ্চতন্ত্র, তারপর হচ্ছে চাচা কাহিনী, জলে ডাঙায়। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। সো নেক্সট পার্টে আমরা এইটার অনুসরণীর যে সৃজনশীল এবং বহুনির্বাচনী আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকুন। এই ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।